এই সেই রানীগঞ্জ, এই সেই অঞ্চল, ইতিহাস নিয়ে যার অতীত সমুজ্জ্বল, কয়লার বিন্দুতে শিল্পের বৃত্ত ক্রমশই আঁকা হলো মানে মানচিত্র। হ্যাঁ, এই সেই রানীগঞ্জ। শূন্যের উপরে ভাসছে কালো হীরা কয়লা শহর। ত্রিশঙ্কুর কায়দা তবে জেনে গেছে এই শহরের অলিগলি। কংক্রিটে ও অ্যান্টেনায় ঘিঞ্জি হচ্ছে মাঠ ও আকাশ। কার ও স্কুটার বাড়ছে, রোগ ও ডাক্তার, অর্থের পাশাপাশি অনর্থক পাপ প্রবণতা। নারায়ণকুড়ির মাঠে পরিত্যক্ত খাদ ও চানক দ্বারকানাথ ঠাকুরের বিস্মৃতির স্মৃতি নিয়ে আছে। শৈলজানন্দের পদ্য, কাজী নজরুলের গল্প লেখা তখনও হদিশ পায়নি নিজ নিজ সিঁড়ি সরণিতে। সেই সব স্মৃতিগুলি ঢাকা পড়ছে বিমূঢ় ধুলোয়। টেস্ট টিউবের মতো কালো হীরা গর্ভে নিয়ে ধোঁয়া ছেড়ে ট্রাক ছুটছে ঊর্ধ্বে অধে সমস্ত দিকেই। বাঁকুড়ায় খরা তবু দামোদর পার হয়ে রোজ চাল আসছে, সবজি আসছে, বোরা বোরা সোডা মাখা মুড়ি। শূন্যের উপরে ভাসছে কালো হীরা কয়লা শহর। বাতাসে উড়ছে ধোঁয়া, রূপচাঁদ, জলে আয়রন, স্বভাবে নিমগ্ন অর্থ প্রতিযোগিতার লংজাম। বিষণ্ণ শহর কাঁপছে, শহরের নিচেই বারুদ। মানুষের দৌড়টুকু মানুষেরই পায়ে পায়ে ফেরে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। রানীগঞ্জের ইতিহাস। রানীগঞ্জের ইতিহাস আপনাদের বরাবর দেখিয়ে এসেছি এবং রানীগঞ্জের ইতিহাস তার সঙ্গে ওতপ্রোত জড়িত প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ভারতবর্ষের সর্বপ্রথম নারায়ণকুড়ি গ্রামে কয়লা খনন, উত্তোলন ও পরিবহনের প্রাণ পুরুষ। এই রানীগঞ্জে টেগর অ্যান্ড কার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। সব কিছুই জানবো, এর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রানীগঞ্জে দ্বারকানাথ। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের সবার ভালোবাসার মানুষ, বিশিষ্ট শিক্ষক, কবি বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায় রয়েছেন এখানে। আমরা তার কাছ থেকেই এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছুই জানব। কয়লা আর দ্বারকানাথ ঠাকুর এক মুদ্রার এপিঠ ওপিঠ। সেই দ্বারকানাথ গোটা জীবনে বহু কিছু বর্ণময় জীবনে ব্যবসা করেছেন। তার জমিনদারি ব্যবসা সহ শিল্প গঠক দ্বারকানাথ উদ্যমে তার বঙ্গ পেল নতুন প্রভাত। দ্বারকানাথ ঠাকুর আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ। তার জন্ম 1794 সাল। মা বাবার নাম ছিল মেনকা ও রাসমণি। শিক্ষা শেরবন সাহেবের স্কুলে ও উইলিয়াম অ্যাডামসের কাছে ইংরেজি শিক্ষা, ফরাসি ভাষাও তিনি জানতেন। রাসমণির জ্যেষ্ঠ ভ্রাতা রামলোচন নিঃসন্তান হয় দ্বারকানাথকে দত্তক নেন। রামলোচনের মৃত্যুর 3 বছর পরে 16 বছর বয়সে জমিদার হন দ্বারকানাথ। নতুন জমিদারে কেনেন। 17 বছর বয়সে বিয়ে করেন 9 বছরের পাত্রী দিগম্বরী রায়কে। এদের এক কন্যা। 4 পুত্রের মধ্যে দেবেন্দ্রনাথ অন্যতম, যিনি রবীন্দ্রনাথের পিতা।
ব্রাহ্ম সমাজের বিভিন্ন কাজে অর্থ সাহায্য করেন। রামমোহনের প্রভাব ছিল তার উপর এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করেন। হিন্দুদের যে খাবার টাবার সেই নিয়ম না মেনে তিনি সেই ম্লেচ্ছদের খাবার খেতেন। সুরাপানেও অভ্যস্ত ছিলেন। ভোগবিলাস ও যথেচ্ছ নারী সঙ্গেও তার কোনো খামতি ছিল না। এই জন্য বাড়ির সকলে তার উপর অখুশি ছিলেন। এই বর্ণময় পুরুষ লন্ডনে মারা যান। তখন সেটা ছিল 1846 সালের 1 আগস্ট। সেন্ট জর্জেস হোটেলে তিনি মারা যান। আমাদের মহাত্মা রামমোহনও প্রয়াত হয়েছিলেন ইংল্যান্ডের ব্রিস্টলে। তো এই বর্ণময় জীবনের আমরা রানীগঞ্জে তার অবস্থান, রানীগঞ্জে তার ক্রিয়াকলাপ এই নিয়ে আলোচনা করব। 76-এর মন্বন্তর, বাংলা 1176, ইংরেজি ছিল 1770 খ্রিস্টাব্দ। 1774 সাল ভারতবর্ষে প্রথম কয়লা খননের সূত্রপাত হলো। এই বছর ওয়ারেন হেস্টিংসের কাছ থেকে কয়লা তোলার লাইসেন্স পেলেন মিস্টার সেক্টনিয়ান গ্র্যান্ট হিটলি এবং মিস্টার জন সুমের। 1777 সালে অনুমতি পেলেন ফারকুহার ও মটে। তারা চীনাকুড়ি, দামুলিয়া ও বরাকরের সন্নিহিত অঞ্চলে কয়লা উত্তোলনে হাত দিলেন। 1820 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি দায়িত্ব পায় কয়লা উত্তোলনের। 1828 সালে মেসার্স জেসপ অ্যান্ড কোম্পানি রানীগঞ্জে কয়লা তোলার দায়িত্ব পায়। 1835 সালে আলেকজান্ডার কয়লাঞ্চল চালাতে অসমর্থ হলে রানীগঞ্জের খনি ও সমূহ ক্ষেত্র আসে দ্বারকানাথের হাতে। 1835 সাল বাবু দ্বারকানাথ উইলিয়াম কারের ফার্ম অ্যান্ড কারের সঙ্গে মিলিত হয়ে গড়ে তোলেন কার অ্যান্ড ট্যাগর কোম্পানি। 1837 সালে ট্যাগর কোম্পানি কিনে নেয় চীনাকুড়ি খনিটিও। দ্বারকানাথের স্বপ্ন ছিল ইংল্যান্ডের নিউক্যাসল কয়লাঞ্চলের মতো রানীগঞ্জ কয়লাঞ্চল গড়ে উঠুক। সফল হয়েছিল তার স্বপ্ন। কিন্তু সব দিন সমান যায় না। দুর্দান্ত শিল্পোদ্যোগে দ্বারকানাথ প্রতিপক্ষের বিরোধিতার মুখে পড়লেন। 1843 সালে গঠিত হলো বেঙ্গল কোল কোম্পানি। কার অ্যান্ড ট্যাগর কোম্পানি এবং গিলমোর হামফ্রের কোম্পানি মিলে গড়ে উঠল বেঙ্গল কোল কোম্পানি। 1860 সালে বেঙ্গল কোল কোম্পানির অধীনে চলত রানীগঞ্জ অঞ্চলের 50টি খনি এবং উৎপাদন করত 99% কয়লা। দ্বারকানাথ সরে এলে বেঙ্গল কোল কোম্পানি হয়ে উঠলেন এই কয়লা ক্ষেত্রের সর্বেসর্বা। তারপরে উনি অনেক কিছু ব্যবসা করেছেন, সংবাদপত্র করেছেন, সুদের কারবার পর্যন্ত করেছেন এই দ্বারকানাথ ঠাকুর। হ্যাঁ, জাহাজ ব্যবসা করেছেন। কিন্তু রানীগঞ্জে দ্বারকানাথ, এটা নিয়ে আমরা থাকবো। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক যেটি ভারতবর্ষের প্রথম কয়লা খনি থেকে এই নদী পথে হাওড়ার আমতায় কিন্তু জাহাজে করে এইখান থেকে সারি সারি কিন্তু এখানে নৌকা জাহাজ এখানে দাঁড়িয়ে থাকতো এবং কয়লা উত্তোলন করে এখান থেকে কয়লা হাওড়ায় যেত। এবং দেখতে পাচ্ছেন এখানে পুরো এখন যেহেতু বর্ষাকাল ঝোপঝাড়ে ভর্তি হয়ে পড়েছে। এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঐতিহাসিক যেটি ভারতবর্ষের প্রথম কয়লা খনি থেকে নদী পথে এই যে কলকাতা হাওড়ার বিভিন্ন কলকারখানায় এই যে কয়লা যেত পরিবহনের জন্য কার অ্যান্ড ট্যাগর কোম্পানি এইখান থেকে কিন্তু কয়লা উত্তোলন করে কয়লা পাঠাতো কলকাতায়। তো বন্ধুরা, এই সেই দ্বারকানাথ ঠাকুরের এই সেই ঐতিহাসিক জেটি। এবং স্যার, এই যে জেটি একসময় কিন্তু প্রচুর এখানে নৌকা দাঁড়িয়ে থাকতো, এইসব যেটি ঘটনাগুলো বলেন। এবং কিছু কিছু সময়ে দেখা গেছে যে নদীর জল কমে গেছে, সেই মুহূর্তে কিন্তু কয়লা পাঠানো যাচ্ছে না এবং কি বন্যার অতিরিক্ত জলের জন্য সেই মুহূর্তে কয়লা উত্তোলন করা অসম্ভব, মানে কয়লা নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। এখানে যেটি ছিল
তাই তখন তো পরিবহন বলতে মোটামুটি এই নদীপথ ছাড়া তো কিছু ছিল না। যদিও 1855 ওই 1854 হাওড়ার থেকে রেলপথ এসেছে হুগলি, হুগলির থেকে রানীগঞ্জ এসেছে 1855, কিন্তু এখানে পরিবহনের একমাত্র উপায় ছিল নৌকো। সার দিয়ে বাঁধা থাকতো নৌকো। গ্রীষ্মের সময় সেই কয়লা পাঠানো সম্ভব হতো না, বর্ষার সময় সেই নৌকা বোঝাই করে ওগুলো যেত হুগলিতে। শিল্প গড়ে উঠেছিল হাওড়ায়, এবং এই কয়লা জাহাজ চালনার ক্ষেত্রেও কাজে লাগতো। তবে গ্রীষ্মকালে এগুলো আবার নৌকাডুবির ঘটনাও ঘটেছে। হ্যাঁ, অনুকূলে এ তো চিরকাল অনুকূলে প্রতিকূলে নয়, হাওড়ার দিকে যেতে মানে ক্রমশ পূর্বের দিকে যাওয়া, তো নৌকাডুবির ঘটনাও এখানে অনেক ঘটেছে। আর ওইটাই পরিবহনের একমাত্র পথ ছিল। তো শেষ পর্যন্ত এই রানীগঞ্জের বুকে উনি প্রথম যখন কয়লা খনন করেন, তারপর উনি আর কেন ব্যবসাটা চালাতে পারলেন না, এটা যদি আমরা একটু জানতে পারি। ব্যবসায়ে যৌথ কারবার যখন হয় তখন ল্যাং মারামারির প্রশ্ন চিরকালই থাকে, একজন আরেকজন কমে যায়। তো ইংরেজদের সঙ্গে তিনি আর পেরে উঠতে পারলেন না। না পারার ফলে তিনি বেঙ্গল কোম্পানিতে, কারেন্টাগোর কোম্পানি অংশীদারিত্ব ছিল, তার সত্ত্বেও তিনি ছেড়ে চলে গেলেন কলকাতায়। ওখানে এদের উপাধি ছিল কুশারি। যেহেতু পৈতেধারী ব্রাহ্মণ, তো ওই সাধারণ মানুষের কথাবার্তা থেকে ওদের টাইটেল হলো ঠাকুর। হ্যাঁ, ওই জন্যে। বাকি রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ছিল কুশারি, ওরা পিরালি ব্রাহ্মণ ছিলেন। তো ওখানে গিয়ে তিনি আইন ব্যবসা করেছেন, এমনকি বলতে খারাপ হলেও সুদের ব্যবসা করেছেন, তারপরে জাহাজের ব্যবসা, বহু কিছু করেছেন। বর্ষের যে বিখ্যাত নাম কয়লা খনির, যে রানীগঞ্জ, প্রথম রানীগঞ্জে কয়লা খনন হয়, তো সেক্ষেত্রে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যদি রানীগঞ্জে না আসতেন, তাহলে আমাদের এই পৃথিবীর এই মানচিত্র রয়েছে, এই রানীগঞ্জ নামটা অতটা জনপ্রিয় হতো না। হতো না। তবে তার আগে ইংরেজরা এসেছে। ওরা ইংরেজরা নদীতে বান এলে যেমন প্লাবিত হয় কিছু মানুষ, গ্রাম নষ্ট হয়, তেমনি আবার ওই মাঠের উপর পলিও পড়ে, লাভও হয়। তেমনি ইংরেজরা আসার পর আমাদের ভালো অনেক হয়েছে, আমাদেরকে শোষণ শাসন নির্যাতন অনেক করেছে, কিন্তু রেল লাইন এসেছে, শিল্প গঠন হয়েছে। আজ যদি 140 কোটি দেশের মানুষকে তাঁত কেটে কাপড় পরানো হইতো, সম্ভব হতো না। ইংরেজরা আসার পরে এসবগুলো হয়েছে, রেল লাইন এসেছে, শিল্প কলকারখানা হয়েছে। আর ওই যে আমি বললাম আগে, কয়লার বিন্দুতে শিল্পের বৃত্ত, কয়লাকে বিন্দু করে যদি একটা বৃত্ত রচনা করা হয়, সেখানে শিল্পের বৃত্ত। হ্যাঁ, মানে মানচিত্র গোটা ভারতবর্ষ মিলেছিল। এখানে আমার বল্লভপুরে বেঙ্গল পেপার মিল গড়ে উঠেছিল কয়লাকে কেন্দ্র করেই। বান স্ট্যান্ডার্ড কোম্পানি, হ্যাঁ, ওখানে আমরা কারখানা করেছিলাম। চুনাভাটির কাছে দুর্গাপুরে করেছিলাম, বিভিন্ন এলাকায়। এই বরাকর আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, বানপুর অনেক পরে। কুলটিতে যে কারখানাটি আছে বন্ধ হয়ে যাওয়ার পর এখন অন্যভাবে চলছে, রেলের কি কাজ হচ্ছে। তো বিস্কো, বরাকর, আয়রন অ্যান্ড স্টিল এই কয়লাকে কেন্দ্র করেই রয়েছে। সেই জন্য আমি কবিতাতে লিখেছিলাম, কয়লার বিন্দুতে শিল্পের বৃত্ত, এই শিল্পগুলি গড়ে উঠছিল। দ্বারকানাথ যে প্রশ্ন তুমি করলে, দ্বারকানাথ না থাকলে, ওরা তার আগেই এসেছে। দ্বারকানাথ থাকার ফলে, যেহেতু উনি ভারতীয়, যেহেতু তিনি বাঙালি, সেই জন্য তার নজরটা একটু অন্যভাবে থাকবেই, সেটাই ছিল। কিন্তু এদের সঙ্গে পেরে ওঠেননি, উনি এই বেঙ্গল কোল কোম্পানি থেকে ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। আমরা, আপনার প্রচুর কবিতা রয়েছে, এবং তার মধ্যে এই দ্বারকানাথ তিনি যে নিদর্শন দিয়েছেন এই যে শিল্প উদ্যোগের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনার একটা কবিতা, শেষ 2 লাইন কিন্তু খুব আমাদের যারা ওপারে রয়েছেন, সেই কবিতাটি পড়লে কিন্তু সমস্ত জিনিস কিন্তু বোঝা যাবে। এই রানীগঞ্জের দ্বারকানাথ। বর্ণময় জীবন মানে কালারফুল লাইফ, বহু কিছু করেছেন। তার জীবন পরিধিকে পাতার পর পাতা দিয়ে আঁটালেও শেষ করা যাবে না। এই মহাজীবনটিকে মাত্র 2 লাইনে আঁটার আমি চেষ্টা করেছি, মাত্র 2টি লাইন কবিতায়। কবিতায় বিন্দুতে সিন্ধুর স্বাদ পাওয়া যায়। হ্যাঁ, সেই লাইন দুটি হচ্ছে, জমিনদারি ব্যবসা সহ শিল্প গঠক দ্বারকানাথ, উদ্যমে আর উদ্যোগে তার বঙ্গ পেল নতুন প্রভাত।
এই বাঙালি এখন তো ব্যবসা করতে আমরা একটা কেরানির স্বপ্ন দেখি, কিন্তু এই যে এক বাঙালি যে জমিনদারি যেমন করেছেন তেমনি ব্যবসাও করেছেন। ব্যবসা শুধু কয়লা নয়, কয়লার সঙ্গে সঙ্গে আইন ব্যবসা করেছেন, জাহাজ ব্যবসা, শিল্প গঠন করেছেন। তার এত সব, তার উদ্যম এবং উদ্যোগ বাংলা একটা নতুন সকাল খুঁজে পেয়েছিল। আশার আলো শোনালেন, আশার বাণী শোনালেন বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়, আমাদের সবার ভালোবাসার মানুষ। এবং আমরা জানলাম অনেক কিছুই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে। বন্ধুরা, আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে হাইপ করে রাখুন, চ্যানেলে লাইক করুন, কমেন্টস করুন। আর আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে, ইতিহাস নিয়ে। চোখ রাখুন গৌতমের সাথে। আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।